এখন এই ড্রামের ভেতরে মানে ড্রামের একটা অংশ না, ওই সিস্টেমের একটা অংশ হয়েছে না। তো ও যদি এই বস্তু এখানে এভাবে বল দেয়, ধাক্কা দেয়, যে ধাক্কা দিচ্ছে ওর ভিতর থেকে, তাহলে এটাকে বলা হবে এফ ইন্টারনাল আর কি। ঠিক আছে, ইন্টারনাল। তিনটা বল প্রয়োগ করা, আসলে প্রয়োগ করার পর কি হয়েছে, ওটা লব্ধি শূন্য হয়ে গেছে। বল তো ভেক্টর রাশি, তাই না? বলের মান আছে এবং দিক আছে। তাহলে দেখেন, আপনি যখন এই দিক থেকে একটা বল প্রয়োগ করছেন, ঠিক তার বিপরীত দিক থেকে সেম মানে একটা বল প্রয়োগ করছেন। কোথায়? ঠিক এইখানে। তাহলে এই টান বলের দিকটা কোন দিকে হবে? ঠিক যে বস্তুকে ঝুলে রাখছেন ওই বস্তু থেকে ঝুলন বিন্দুর দিকে। তাহলে এই দিকে হবে হচ্ছে টান বলের দিক, আর এই দিকে এটা হচ্ছে কি বল? ওজন বল। তাহলে দেখেন তো এই বস্তুর উপর হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে গোল্ডেন ইমার্সের পক্ষ থেকে আবারও স্বাগতম। আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞান অধ্যায় 3 বল, এই অধ্যায়টির দ্বিতীয় লেকচারটি আজকে করব। তো চলুন আমরা দেরি না করে শুরু করি। তো আজকে আমরা প্রথমে যে টপিকটা পড়ব, গতদিন আমরা জড়তার প্রকারভেদ পড়েছি এবং বল কি জিনিস সেটা পড়েছি। তো আজকে আমরা প্রথমেই নিউটনের প্রথম সূত্রটা পড়ব এবং তারপরে এখান থেকে কিছু কোশ্চেন সলভ করব। এরপরে আমরা বলের প্রকারভেদ আস্তে আস্তে যতদূর সম্ভব আর কি। তো আমাদের প্রতিটা ভিডিও, আমি একটা কথা বলি, আমাদের প্রতিটা একটা ভিডিও 10 থেকে 15 মিনিটের হবে, হয়তো লেকচার অনেকগুলো হবে, তবে আমরা প্রত্যেকটা জিনিস খুব ডিপলি পড়বো আর কি। তো আমাদের টার্গেট হচ্ছে এইটা, যে কোনো কিছু যেন বাদ না যায় এবং কোথাও যেন কোনো কনফিউশন না থাকে। তো আমরা প্রত্যেকটা জিনিস ডিপলি পড়বো। তো আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে নিউটনের গতির প্রথম সূত্র, নিউটনের গতিসূত্র আর কি। তো দেখেন নিউটনের গতিসূত্রটা কি, আসলে নিউটন যে সূত্রগুলো দেয়, তো এইটাকেই নিউটনের গতিসূত্র বলে। তো কোনো সময় যদি নিউটনের সূত্র এই সংজ্ঞাটা আসে, তাহলে আপনি একটা জিনিস লিখতে পারেন। দেখেন 1687 সালে বিজ্ঞানী স্যার নিউটন গতি, ভর ও বলের মধ্যে সম্পর্ক স্থাপন করে তিনটি সূত্র প্রদান করেন। এই সূত্রগুলোকেই নিউটনের গতিসূত্র বলে। ঠিক আছে, তো বিজ্ঞানী নিউটন 1787 সালে কোনো বস্তুর গতি, ভর এবং বলের মধ্যে সম্পর্ক স্থাপন করে যে তিনটি সূত্র প্রদান করেন, তো এই সূত্রগুলোকে বলা হচ্ছে নিউটনের গতিসূত্র। তো তারই আজকে আমরা প্রথম সূত্রটা শিখব। তো চলুন আমরা একটু প্রথম সূত্রটা লিখি। সূত্র নিউটনের প্রথম সূত্র। তো নিউটনের প্রথম সূত্রটি হচ্ছে, সুন্দরভাবে যদি আমরা বলি যে সূত্রটা কি বলে, যে বাহ্যিক কোনো বল যদি কোনো বস্তুর উপর ক্রিয়া না করে, তাহলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে। তাহলে এই কথাটা আমরা সুন্দরভাবে একটু লিখবো। দেখেন যে বাহ্যিক বল, আচ্ছা এখানে একটা কথা বলতে গেলে বাহ্যিক বল এবং অভ্যন্তরীণ বল, এই বলগুলো নিয়ে একটু কনফিউশন থাকে। তো দেখেন বাহ্যিক বল আর অভ্যন্তরীণ বলের জন্য আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরেন আপনি একটা ড্রাম আছে এখানে, ঠিক আছে, একটা ড্রাম আছে। তো একটা লোক দাঁড়ায় আছে এইখানে ড্রামের এইখানে বাইরে, আর আরেকটা লোক ধরেন এই ড্রামের মধ্যে আছে আর কি। হ্যাঁ, তো এটা কাজ করতেছে এইখানে। তো ওই কি করতেছে, দেখেন এইখান থেকে এই লোকটি যদি এই ড্রামের উপর একটা বল দেয়, যে বাইরে থেকে বল দিল, এই বলটাকে বলা হয় এফ এক্সটার্নাল, মানে বাহ্যিক, বাইরে থেকে বল দিচ্ছে। এখন দেখেন এই বস্তুটা এই ড্রামের ভেতরেই আছে। এখন এই ড্রামের ভেতরে মানে এই ড্রামের একটা অংশ না, ওই সিস্টেমের একটা অংশ হয়েছে না। তো ও যদি এই বস্তু এইখানে এভাবে বল দেয়, ধাক্কা দেয়, যে ধাক্কা দিচ্ছে ওর ভিতর থেকে, তাহলে এটাকে বলা হবে এফ ইন্টারনাল আর কি। ঠিক আছে, ইন্টারনাল।
মানে এটা হচ্ছে অভ্যন্তরীণ বল। তো আপনার এই জিনিসটা হয়তো বুঝছেন যে অভ্যন্তরীণ বল আর হচ্ছে বাহ্যিক বলটা বা এক্সটার্নাল ফোর্সটা কি, ঠিক আছে? মানে বাইরে থেকে, সিস্টেমের বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ করা হয় ওই বস্তুর উপরে, তাহলে সেটাকে বলা হয় বাহ্যিক বল। এবং সিস্টেমের ভেতর থেকে বা আপনাভাবে বা প্রাকৃতিকভাবে যে বলগুলো কাজ করে সেগুলোকে বলা হচ্ছে কি, অভ্যন্তরীণ বল। তো আমরা এখন নিউটনের প্রথম গতিসূত্রটা একটু দেখি। তো নিউটনের প্রথম গতিসূত্র হচ্ছে বাহ্যিক বল ক্রিয়া না করলে, বাহ্যিক বল ক্রিয়া না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে। ঠিক আছে, যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে। ঠিক আছে, এখানে সমবেগে কথাটা লিখছি। এই জিনিসটা আরেক সুন্দরভাবে লেখা যায়, দেখেন। যদি আমরা অথবা আরেকটা সংজ্ঞা লিখি, অথবা আরেকটা সংজ্ঞা লিখতে পারি হবে যে বাহ্যিক বল ক্রিয়া না করলে কোনো বস্তুর জড়তা একই থাকে। বাহ্যিক বল ক্রিয়া না করলে কোনো বস্তুর জড়তা একই থাকে। তো নিউটন সাহেব প্রথম সূত্রে এই জিনিসটা বলছেন। তো এটা হচ্ছে সংজ্ঞা, আপনি এভাবে লিখতে পারেন, এই দুইটাই ভ্যালিড এখানে। তো বইয়ে আমাদের সচরাচর 9-10 বই এই জিনিসটা আছে, তো আপনারা এটা লেখেন। তো আমরা এখন এই সূত্রটাকে একটু ডিটেলসে ব্যাখ্যা করতেছি। হ্যাঁ, আমি কথাটা একটু সুন্দরভাবে লিখতেছি, এটা একটা পার্ট। তাহলে এই কথাটা আমরা দেখেন ব্যাখ্যা করতে পারি। এখন বাহ্যিক বল ক্রিয়া না করলে, এটা দুইভাবে দেখেন আমি বলতে পারি। কিভাবে দেখেন একটু ভালো করে মনোযোগ দেন। তো বাহ্যিক বল ক্রিয়া না করতে পারা বলতে, ধরেন এখানে একটা বস্তু আছে, এই বস্তুর উপর কোনো বলই প্রয়োগ হয়নি, ধরেন F=0, কোনো বলই প্রয়োগ হয়নি। তাহলে এই বস্তুটা ধরেন স্থির বস্তু, ধরেন বা গতিশীল বস্তু। এর উপর যদি কোনো বাহ্যিক বল প্রয়োগ না করা হয় তাহলে কোনো বলই প্রয়োগ করা হয়নি, এটা ধরেন যেভাবে ছিল ওইভাবে আছে। এখন আরেকটা ঘটনা ঘটতে পারে, তখন এখানে একটা বস্তু আছে, বাট ধরেন এখানে এই বস্তুর উপর এই দিক থেকে একটা বল কাজ করছে, এইদিকে F1, এইদিকে একটা বল কাজ করছে, এটা ধরেন আমি ধরলাম F2, এইদিকে আরেকটা বল কাজ করছে, এটা আমি ধরলাম হচ্ছে F3। এখন দেখেন এই যে তিনটা বল এর উপর কাজ করলো, এগুলো কিন্তু বাহ্যিক বল কাজ করতে, দেখেন সিস্টেমের বাইরে থেকে প্রয়োগ হচ্ছে। কিন্তু এইগুলোর লব্ধি যদি শূন্য হয়, লব্ধি জিনিসটা কি দেখেন, আমি খুব সুন্দরভাবে বলি। ধরেন আপনার একটা ফ্রেন্ড আছে, হ্যাঁ, আপনার মাথার এই পাশে ধরে একটা ঘুষি মারছে, এই পাশ থেকে একটা ঘুষি মারছে। ধরেন যে এই ফ্রেন্ড, 1 নাম্বার ফ্রেন্ড এই দিক থেকে মারছে 10 নিউটন বলে, আরেকটা ফ্রেন্ড 10 নিউটন বলে এই দিক থেকে মারছে। তাহলে বলেন তো আপনি কোনো দিকে নড়বেন বা আপনার কি বলটা অনুভব হবে? 10 নিউটন বল একই সময় একই সাথে বিপরীত দিক থেকে মারছে, তাহলে কি হবে? ওই বল দুটা সাথে সাথে কাটাকাটি হয়ে যাবে বা নালিফাইড হয়ে যাবে। ঠিক আছে, তো এরকম ভাবে ধরেন একটা বস্তুর উপর এইভাবে, ধরেন এখানে একটা বস্তু আছে, এই বস্তুর উপর এই দিক থেকে একটা বল, এই দিক থেকে একটা বল, উপর দিক থেকে একটা বল। ধরেন বস্তুটা প্রথমে স্থির ছিল, ঠিক আছে, বস্তুটা প্রথমে স্থির ছিল। এই তিনটা বল প্রয়োগ করার পরেও এই বস্তুটা স্থিরই আছে। তার মানে কি? তার মানে বোঝা যাচ্ছে এই যে বাহ্যিক বল, যে তিনটা বল প্রয়োগ করা হয়েছে, এই তিনটা বল প্রয়োগ করার পরে কি হয়েছে? ওরা লব্ধি শূন্য হয়ে গেছে। বল তো ভেক্টর রাশি, তাই না? বলের মান আছে এবং দিক আছে। তাহলে দেখেন আপনি ধরেন এই দিক থেকে একটা বল প্রয়োগ করছেন, ঠিক তার বিপরীত দিক থেকে সেম মানে একটা বল প্রয়োগ করছেন, তাহলে তো এই দুইটা বল কি হয়ে যাবে? কাটাকাটি হয়ে যাবে, তাহলে লব্ধিটা শূন্য হবে। তো আমাদের এই কথাটাই বলতেছি আমরা, যে একাধিক বল প্রয়োগ করার পর যদি লব্ধি শূন্য হয় বাহ্যিক বলের, তাও আপনার বুঝতে হবে যে কি এখানে কোনো বাহ্যিক বল প্রয়োগ
হয় নাই। অর্থাৎ এই কথাটা যদি আমরা ম্যাথমেটিক্যালি লেখেন তাহলে এইভাবে লিখতে হবে যে সামেশন অফ এফ ভেক্টর ইকুয়াল টু 0। যদি এটা হয় তাহলে এখানে কি হবে, বাহ্যিক বল ক্রিয়া না করলে এই ফিলটা হবে যে বাহ্যিক বল ক্রিয়াই করে নাই, ক্রিয়া করছে বাট তারা কাটাকাটি হয়ে গেছে। যদি এইটা হয় সেই ক্ষেত্রে কোনো বস্তুর জড়তার পরিবর্তন হয় না। জড়তার পরিবর্তন হয় না এই জিনিসটাকে আমি দুইভাবে বলতে পারি। দেখেন, এক নাম্বার কথা, যে বস্তুটা স্থির আছে, স্থির আছে, বাহ্যিক বল প্রয়োগ না করলে বস্তুটা সারা জীবন স্থিরই থাকবে, ঠিক আছে। আর যে গতিশীল, সে সমদ্রুতিতে সরলরৈখিক পথে চলতে থাকবে অথবা সমবেগে চলতে থাকবে। ঠিক আছে, এখন দেখেন, কোন বস্তুর জড়তার পরিবর্তন হয় না, অর্থাৎ স্থির যে বস্তুটা আছে ও সারা জীবনে স্থিরই থাকবে যদি আপনি ওকে বাইরে থেকে কোনো কি দেন, ধাক্কা না দেন। কিন্তু এইখানে কোনো বস্তুর জড়তার পরিবর্তন হয় না। এখানে দেন পরেরটা হচ্ছে গতিশীল। গতিশীল বস্তু কি করবে, সমদ্রুতিতে। আসলে ভাই সমবেগটা তো একটা দ্রুতি, সমবেগটা তো একটা দ্রুতি, কিন্তু এটা কেমন দ্রুতি, ওই বেগে ওই দ্রুতিটার মান কোনো পরিবর্তন হয় না এবং ওই দ্রুতির কোনো দিকেরও পরিবর্তন হয় না। সোজা রাস্তায় সমদ্রুতি মানেই সমবেগ, সোজা পথে সমদ্রুতি মানেই সমবেগ। তাহলে এটাই বলতেছে যে সমদ্রুতিতে সরল রৈখিক পথে চলতে থাকবে অথবা সমবেগে চলতে থাকবে। তাহলে বুঝতে পারছেন, দেখেন বাহ্যিক কোনো বল ক্রিয়া না করলে কোনো বস্তুর জড়তার পরিবর্তন হয় না, অর্থাৎ স্থির বস্তু সারা জীবন স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল রৈখিক পথে চলতে থাকবে অথবা সমবেগে চলতে থাকবে। ঠিক আছে, তো এটাই নিউটন সাহেব বলছেন। তো আমাদের এই প্রথম সূত্রটা শেষ হয়ে গেল। তো এখান থেকে আসলে ম্যাথমেটিক্যাল কিছু নাই, তো আমরা এইখান থেকে কিছু জিনিসপত্র একটু অ্যানালাইসিস করব। দেখেন, এখান থেকে কিছু তথ্য আসে। তো এই সূত্রটা থেকে আমরা আসলে এই সূত্র হতে বলের ধারণা পাওয়া যায়। তাই প্রথম সূত্রের কিছু তথ্য দেখেন। প্রথম সূত্রকে এটাকে বলা হয় বলের সংজ্ঞা নির্দেশক। সংজ্ঞা নির্দেশক সূত্র। আবার এই সূত্র থেকে জড়তার ধারণা পাওয়া যায়, তাই এই সূত্রকে সূত্র বলে। ঠিক আছে, এই সূত্র থেকে জড়তার মানে ধারণা পাওয়া যায়, তাই এই সূত্রকে জড়তার সূত্র বলে। আবার এই সূত্র কি বলের সংজ্ঞার একটা ধারণা দেয়, বা বলের সংজ্ঞা সম্বন্ধে একটা আইডিয়া পাওয়া যায় এই সূত্র থেকে, তাই এটাকে বলা হয় সংজ্ঞা নির্দেশক সূত্র। ঠিক আছে, তাহলে নিউটনের প্রথম সূত্রকে আমরা কি বলতেছি, সব বলের সংজ্ঞা নির্দেশক সূত্র এবং জড়তার সূত্র বলতেছি। ঠিক আছে, তাহলে এখন আমাদের এটা হয়ে গেল। তো আমরা গতদিন যে টপিকগুলো পড়ছি, জড়তা এবং বল এবং নিউটনের প্রথম সূত্র, এইগুলো টপিক থেকে আমরা কিছু শর্ট কোশ্চেন মানে খ নাম্বার অনুধাবনমূলক প্রশ্ন আসবে, আর কিছু এমসিকিউ যেগুলো আসবে ওগুলো আমরা এখানে কভার করে ফেলছি অলরেডি। তো ধরেন কিরকম কোশ্চেন আসতে পারে, আমি 5টা কোশ্চেনের নাম বলতেছি, এগুলো আপনারা হচ্ছে খাতায় নোট করে ফেলবেন। তো প্রথম প্রশ্নটা হচ্ছে ভর জড়তার পরিমাপ বা পরিমাপক। 1 নম্বর প্রশ্ন হচ্ছে ভর জড়তার পরিমাপক ব্যাখ্যা করো, 1 নম্বর প্রশ্ন। ঠিক আছে, আবার বলতেছি, আপনারা পজ করে দেখতে পারেন যে ভর জড়তার পরিমাপ। এটা নিয়ে আমি গত লেকচারে দেখবেন, আমাদের লেকচার 1-এ এটা নিয়ে ব্যাখ্যা দেওয়া আছে। 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে দীর্ঘলাফ দেওয়ার সময়, ধরেন একটা অ্যাথলেটস, মানে ধরেন যে আমাদের স্কুলে বিভিন্ন জায়গায় খেলা হয় না দীর্ঘলাফ, এই দীর্ঘলাফ দেওয়ার সময় খেলোয়াড় কি করে, একটু দূরে থেকে দৌড়ে কেন আসে, বা দীর্ঘলাফ দেওয়ার সময় কোনো একটা খেলোয়াড় একটু দৌড়ে কেন আসে, এটা একটা প্রশ্ন। তারপরে ফ্যান সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে কেন যায় না, বা ফ্যান
সিলিং ফ্যান বা যে কোনো ফ্যান, কারেন্টের যে সুইচ, এই সুইচটা বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন, ব্যাখ্যা করো। এই একটা প্রশ্ন হতে পারে। তো এরকম বিভিন্ন প্রশ্ন হতে পারে জড়তা রিলেটেড এবং হচ্ছে বল রিলেটেড। তো আপনারা এগুলা বিভিন্ন বই থেকে দেখলেই পাবেন। আমরা যেভাবে কনসেপ্টটা ক্লিয়ার করে দিয়েছি, আপনারা এখান থেকে যে কোনো কোশ্চেন আসলেই পারবেন। আর একটা সুন্দর একটা প্রশ্ন, 4 নম্বর প্রশ্নটা দেখেন আপনারা, যে চলন্ত রিক্সা বা চলন্ত বাস হতে নামার পরে কোনো যাত্রী সামনের দিকে একটু গতিশীল কেন হয়? চলন্ত রিক্সা থেকে নামার পরে কোনো যাত্রী সামনের দিকে নিজেকে গতিশীল কেন করে, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা খুবই সুন্দর একটা প্রশ্ন। এটা আপনারা এই 4টা প্রশ্ন আপনারা যদি মোটামুটি একটা আইডিয়া করে ফেলেন, তাহলে আপনারা এই টপিক থেকে আর কোনো প্রবলেম হবে না। এখন দেখেন, আমি প্রশ্নগুলো লেখার একটা টেকনিক শিখাই দিই। ধরেন আপনাকে বলছে ভর জড়তার পরিমাপক, ব্যাখ্যা করো। তাহলে এখানে কি নিয়ে কথা বলা হয়েছে? জড়তা। তাহলে আপনি প্রথমে জড়তার সংজ্ঞাটা দিবেন। এটা আসলে অনুধাবনমূলক প্রশ্ন, তো এখানে 2 মার্ক থাকে। তো আপনি 1 মার্ক দিবেন জ্ঞান, মানে হচ্ছে রিলেটেড, আপনার হচ্ছে সংজ্ঞা রিলেটেড। তাহলে আপনি জড়তার প্রথমে হচ্ছে সংজ্ঞাটা দিলেন, এরপরে দিবেন হচ্ছে এর ব্যাখ্যাটা, যে ভর কেন জড়তার পরিমাপক, ভর নিয়ে কেন জড়তার সাথে ভরের কি সম্পর্ক, এটা আপনি দিবেন। 2টার ক্ষেত্রে যদি দেখাবেন, আমি দেখাই দিছি। তো এরকমভাবে, ঠিক আছে। তারপরে ধরেন যে চলন্ত রিক্সা হতে যাত্রী নামার সাথে সাথে সামনের দিকে কেন দৌড় দেয়, এটা একটা গতি জড়তার উদাহরণ। তাহলে আপনি প্রথমে গতি জড়তার সংজ্ঞাটা দিবেন, তারপরে কেন হয় একটু জাস্ট ব্যাখ্যা করে দিলেই আপনি এখান থেকে অনায়াসে 2টা মার্ক পাবেন, ঠিক আছে। তো আমরা এরপরে আরেকটা টপিক পড়াবো, সেটা হচ্ছে বলের প্রকারভেদ। বলের প্রকারভেদ, আমরা অনেক কয়টা বল শিখবো। তো প্রথমে এটা বলের প্রকারভেদ। দেখেন, প্রথমে আমরা একটা জিনিস পড়বো যে বল প্রয়োগের জন্য বল প্রয়োগের জন্য বস্তুর সংস্পর্শে আসার উপর ভিত্তি করে বল 2 প্রকার। এক নম্বর হচ্ছে স্পর্শ বল, 2 নম্বর হচ্ছে অস্পর্শ বল। ঠিক আছে, একটা হচ্ছে স্পর্শ বল আর একটা হচ্ছে অস্পর্শ বল। তো আমরা স্পর্শ বল এবং অস্পর্শ বল কি, এটা আমরা একটু দেখি, চলেন আস্তে আস্তে। দেখেন, প্রথমে স্পর্শ বল। স্পর্শ বল হচ্ছে যে সকল বল প্রয়োগের জন্য বস্তুর সংস্পর্শে আসা আবশ্যক, তাকে স্পর্শ বল বলে। অর্থাৎ যে সকল বল প্রয়োগের জন্য বস্তুর সংস্পর্শে আসা কি আবশ্যক, তাহলে তাকে স্পর্শ বল বলে। দেখেন, এখানে আমি এক্সাম্পল দিতে পারি। এক্সাম্পল যদি দিই, তাহলে দেখেন, ধরেন এখানে একটা স্প্রিং আছে, ঠিক আছে। এখন স্প্রিংটা ধরেন একটা বলে আপনি টানতেছেন এই সামনের দিকে, এই যে, অথবা হাত দ্বারা টানতেছেন আপনি, অথবা আপনার হাত দ্বারা আপনি টানতেছেন, এই দিকে টানতেছেন, এফ বলে। তাহলে দেখেন তো, স্প্রিংটা আপনি যখন টানতেছেন তখন স্প্রিং আর আপনার হাতের স্পর্শ হতে হচ্ছে না, তাহলে এটা একটা স্পর্শ বল, ঠিক আছে। এটা একটা কি বল? স্পর্শ বল। অথবা ধরেন হতে পারে, ধরেন ট্রলি আছে, হ্যাঁ,
এখন ট্রলি আপনি কি করবেন, সামনের দিকে নেবেন, তাহলে দেখেন তো, তাহলে আপনাকে সামনের দিকে ধাক্কা দিতে হবে না, এইদিকে এই যে ধাক্কা দিলেন সামনে, তো এটা ঠেলতেছেন, তাহলে এটা দেখেন স্পর্শ করতে হয়েছে, এই বস্তুটাকে কি হয়েছে, স্পর্শ করতে হয়েছে, তাহলে এটা হচ্ছে স্পর্শ বল। আবার ধরেন আরেকটা এক্সাম্পল যদি আমি দিই, তাহলে ধরেন এইখানে একটা বস্তু এখানে আছে, এই তলে ঘর্ষণ আছে, ঘর্ষণ বল আর কি, এই তলটা অমসৃণ ঘর্ষণ বল আছে, তাহলে আপনি যখন এইদিকে বল দিচ্ছেন তখন ঘর্ষণ বলটা ঠিক এইদিকে কাজ করতেছে, এটা হচ্ছে এফ। তাহলে দেখেন তো এই যে ঘর্ষণ বলটা আসলে কোথায় থাকে, এই যে তলটা, এই তলটা এরকম থাকে, অমসৃণ থাকে, তাহলে তলের সাথে এই বস্তুটার কি হচ্ছে, যখন ঘর্ষণ আপনি তৈরি করতে চাচ্ছেন তখন তলের সাথে এই বস্তুটার কি হচ্ছে, স্পর্শ হচ্ছে না, তাহলে এটা একটা স্পর্শ বলের উদাহরণ। ঠিক আছে, তাহলে বল প্রয়োগের জন্য বস্তুর সংস্পর্শে আসার উপর ভিত্তি করে বল দুই প্রকার, একটা হচ্ছে স্পর্শ বল। স্পর্শ বলটা কি, যে সকল বল প্রয়োগের জন্য বস্তুর সংস্পর্শে আসা আবশ্যক তাকে স্পর্শ বল বলে। ঠিক আছে, তাহলে এবার অস্পর্শ বল আমরা দেখি একটু, এবার আমরা অস্পর্শ বলটা দেখি। তাহলে এবার হচ্ছে অস্পর্শ বল। অস্পর্শ বল কি, বস্তুর যে সকল বল প্রয়োগের জন্য বস্তুর সংস্পর্শে আসা কি আবশ্যক না, তাহলে আমি শর্টে লিখতেছি একটু, আপনারা বুঝবেন, সংস্পর্শে আসা আবশ্যক না তাকে কি বলে, অস্পর্শ বল বলে। যেমন দেখেন মহাকর্ষ বল, এক্সাম্পল যদি আমি দিই, মহাকর্ষ বল ধরেন এখানে পৃথিবীর উপর দুইটা বস্তু আছে, হ্যাঁ, এটা M1, এটা M2, যে কোনো দুইটা বস্তু একে অপরকে আকর্ষণ করে। এখন এই বস্তুটাকে M1 বস্তুটাকে M2 এইদিকে আকর্ষণ করতেছে, আবার M1 বস্তুটি কি করতেছে, এইদিকে হচ্ছে আপনার M2 বস্তুটাকে টানতেছে। তাহলে দেখেন এদের মধ্যে কি স্পর্শ দরকার হচ্ছে না, স্পর্শ দরকার হচ্ছে না, তাহলে এদের ইন্টারনাল এটা বল, এইটা, তাহলে এটা কি স্পর্শ প্রয়োজন হচ্ছে, তাহলে এটা কি অস্পর্শ বলের উদাহরণ। আবার ধরেন আপনি যদি একটা চুম্বকের এখানে ধরেন লোহা টোহা রাখেন এরকম, তাহলে দেখবেন চুম্বক স্পর্শ না করলে শুধু কাছে নিয়ে গেলে কি হচ্ছে, ওই লোহাগুলোকে চুম্বক কি করতেছে, টানতেছে সামনের দিকে, সামনে টানতেছে, তাহলে এটা একটা অস্পর্শ বলের উদাহরণ হতে পারে। ঠিক আছে, আবার ধরেন আপনি যদি একটা চিরুনি কি করেন, মাথার সাথে অনেক সময় আঁচড়ান, ঠিক আছে, মাথার সাথে আঁচড়ানোর পরে একটা টেবিলের উপর ধরেন ছোট ছোট আপনি কি রাখবেন, টেবিলের উপরে ছোট ছোট কাগজ রাখবেন, কাগজের টুকরা, তাহলে দেখেন চিরুনিটা একটু কাছে নিয়ে গেলেই এই কাগজগুলোকে চিরুনি কি করবে, কাছে টানবে। ঠিক আছে, তো এটা একটা অস্পর্শ বলের একটা মারাত্মক উদাহরণ হতে পারে, বা খুব সুন্দর এটা অস্পর্শ বলের খুব সুন্দর একটি উদাহরণ। ঠিক আছে, তো আমরা স্পর্শ বল, অস্পর্শ বল এগুলো দেখলাম। তো এরপরে আমরা আরো দুইটা বল নিয়ে আলোচনা করব। দেখেন আরো দুইটা বল নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দেখেন বলি, আরো দুইটা বল নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সাম্য বল এবং অসাম্য বল। ঠিক আছে, কি সাম্য বল, দেখেন দেখেন ধরেন এরকম হচ্ছে একটা সিলিং থেকে একটা বস্তুকে আপনি ঝুলায় রাখছেন, হ্যাঁ, তাহলে এই বস্তুটা কিন্তু পৃথিবী নিচের দিকে টানতেছে, তাই না, এটা কি বলে টানে, এই বস্তুর ভর যদি m হয় তাহলে এদিকে টানে হচ্ছে mg বলে, এগুলো আপনার পরে বুঝবেন, বা ওজন বলে টানে, mg মানে ওজন, আপনি ডিরেক্ট ওজন লেখেন, এইদিকে ওজন বলে পৃথিবীকে টানে, ওজন বলে টানে। আর এইদিকে সুতা একটা টান ফিল করে। আপনার মনে হতে পারে ভাই সুতা কীভাবে টান ফিল করলো, আপনারা কাজ করেন, কোনো একটা দিন হাতের সাথে একটা সুতা বেঁধে একটা ভর ঝুলায় এভাবে শুধু একটা আঙুল দিয়ে ঝুলায় রাখবেন, দেখবেন আপনার এখানে একটা বল ফিল করতেছেন, কোন দিকে সেটা, এইটা হচ্ছে দেখেন যে বস্তুকে ঝুলায় রাখবেন ওই বস্তু থেকে ঝুলন বিন্দুর দিকে, দেখেন ঝুলন বিন্দুটা কোথায়, ঠিক এইখানে, তাহলে এই টান বলের দিকটা কোন দিকে হবে, ঠিক যে বস্তুকে ঝুলায় রাখছেন ওই বস্তু থেকে ঝুলন বিন্দুর দিকে, তাহলে এই দিকে হবে হচ্ছে টান বলের দিক, আর এই দিকে এটা হচ্ছে কি বল, ওজন বল। তাহলে দেখেন তো এই বস্তুর উপর দুইটা বল প্রয়োগ করার পরে এই বস্তুটা কি আছে, এখানে স্থির আছে, স্থির আছে বা সাম্যাবস্থায় আছে, সাম্য অবস্থায় আছে। ঠিক আছে,
স্থির বা সাম্যাবস্থায় আছে। তাহলে এটা এই দুইটা বল, এই যে দুইটা বল, অর্থাৎ সংজ্ঞাটা হচ্ছে, আমি দেখেন মুখেই বলি, যে কোনো বস্তুর উপর যদি এক বা একাধিক বল প্রয়োগ করার পরে ওই বস্তুটি যদি স্থির বা সাম্য অবস্থায় থাকে, তাহলে ওই বলগুলোকে, যে বলগুলো প্রয়োগ করার কারণে বস্তুটি সাম্য অবস্থায় আছে, ওই বলগুলোকে বলা হচ্ছে সাম্য বল। ঠিক আছে? দুই বা ততোধিক বল যদি কোনো বস্তুর উপর ক্রিয়া করার পর বস্তু যদি সাম্য অবস্থায় থাকে, তাহলে ওই বলগুলোকে কি বল বলে? সাম্য বল বলে। ঠিক আছে ভাইয়া? আবার ধরেন এইখান থেকে এখানে একটা বস্তু স্থির ছিল, হ্যাঁ, এই তলের উপর একটা বস্তু স্থির ছিল, এই দিক থেকে ধরেন আপনি হচ্ছে 10 নিউটন বল দিছেন, এই দিক থেকে আপনি 10 নিউটন বল দিচ্ছেন। ঠিক আছে? আর এইদিকে ওজন বল কাজ করতেছে এইদিকে, আর এইদিকে হচ্ছে প্রতিক্রিয়া একটা বল কাজ করতেছে। আমি বললাম এইদিকে টেবিল, দেখেন টেবিল যে বল প্রতিক্রিয়া দিচ্ছে, এই ওজন বল এই বস্তুটা টেবিলকে যে বলে ওজন বলে ক্রিয়া করতেছে, টেবিলটা ঠিক একই মাপের বলে একটা উপরের দিকে বল প্রয়োগ করতেছে, 4টা বল। ধরেন এই বস্তুর উপর 4টা বল প্রয়োগ করা হয়েছে, 4টা বল প্রয়োগ করার পরে এই বস্তুটা কি আছে? স্থির অবস্থায় আছে। তাহলে এই যে 4টা বল প্রয়োগ করার পরে এই বস্তুটা স্থির অবস্থায় থাকলো, তাহলে এই 4টা বলে কি? সাম্য বল। ঠিক আছে? সাম্য বল। তাহলে সাম্য বল আপনারা বুঝলেন। এবার আমরা দেখি অসাম্য বল। এবার আমরা দেখব অসাম্য বল। অসাম্য বল। এবার ধরেন লেটস সে এখানে একটা ভূমি, এটা, আর এখান থেকে একটা বস্তু হয়ে ফেলে দেওয়া হয়েছে, হ্যাঁ, তাহলে বস্তুটা কিছুক্ষণ পর এখানে আসবে। তাহলে এই বস্তুটা এইদিকে নিচের দিকে কেন পড়তেছে? ওর ওজন বলে, ওজনে পৃথিবীকে কি করতেছে? নিচের দিকে টানতেছে না? পৃথিবী নিচের দিকে টানতেছে। তাহলে দেখেন তো, এই যে পৃথিবী এই একটা বল প্রয়োগ করে ও কি অবস্থা হচ্ছে? সাম্য অবস্থা তৈরি করতেছে না, ও নিচের দিকে পড়তেছে। তাহলে এই ওজন বলটা এই ক্ষেত্রে কি হবে? অসাম্য বল। ঠিক আছে? অথবা ধরেন এখানে একটা বস্তু আছে, এই বস্তুর উপর এইদিকে 12 নিউটন আর এইদিকে 10 নিউটন। তাহলে দেখেন তো এইদিকে বেশি, তাহলে এই বস্তুটা এইদিকে গতিপ্রাপ্ত হবে, তাহলে এইদিকে একটা ত্বরণ প্রাপ্ত হবে, তাহলে বস্তুটা সামনের দিকে গতিশীল হবে। তাহলে দেখেন এই দুইটা বল প্রয়োগ করার পরে বস্তুটা কি সাম্য অবস্থায় আছে? আর নাই। তাহলে এই দুইটা বল এই ক্ষেত্রে কি হবে? অসাম্য বল। অর্থাৎ দুই বা ততোধিক বল কোনো বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটি যদি সাম্য অবস্থায় না থাকে বা স্থির না থাকে, তাহলে ওই দুইটা বলকে কি বলে? অসাম্য বল। ওই দুইটা বলকে কি বলে? অসাম্য বল। তো আজকে আমরা যে জিনিসপত্রগুলো পড়িয়েছি, আশা করতেছি আপনারা সবটুকু সুন্দরভাবে বুঝেছেন। তো আমরা এর পরবর্তীতে মৌলিক বল এবং তার পরবর্তীতে নিউটনের দ্বিতীয় সূত্র, এগুলো নিয়ে আমরা একটা একটা করে এপিসোড করতে থাকবো। তো আজকের মতো এইটুকুই। আসসালামু আলাইকুম।